ওয়েলকাম স্টুডেন্টস, সবাই ভালো আছো? আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইট, পুঁতি, অস্থিসমূহ, ব্রিক্স, বিটস অ্যান্ড বোনস আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমাদের 3টে ক্লাস গেছে, এখন এটা চতুর্থ ক্লাস বা 4 নম্বর ক্লাস। এই ক্লাসে দেখো, আমি আগেও বলেছি পাঠ্যপুস্তকে যেভাবে পয়েন্টগুলো সাজানো আছে সেভাবেই আমি রাখছি তোমাদের বুঝবার সুবিধার জন্য। অর্থাৎ আমি নতুন ক্লাস যেদিনই শুরু করব সেদিন থেকে আবার ওই নতুন নম্বর দিয়ে সেভাবে আমি করছি না। তোমরা টেক্সট বইটা খুললেই দেখবে এখানে এই 6 নম্বর আছে, 6 নম্বর। এই 6 নম্বরের পয়েন্টটা কি? বস্তুর সংগ্রহ কৌশল, বাংলাটা যেভাবে করেছেন। আর ইংরেজিটা আছে এনসিইআরটির বইয়ের, যে অরিজিনাল বইয়ের, স্ট্র্যাটেজিস ফর প্রকিউরিং মেটেরিয়ালস। এই প্রকিউরিং মেটেরিয়ালস মানে এখন সিন্ধু সভ্যতার লোকেরা বা হরপ্পা সভ্যতার লোকেরা, এই যে আমরা পড়ছি ইট, পুঁতি, অস্থিসমূহ, এগুলো দিয়ে, এই সমস্ত দিয়ে তারা যে সমস্ত শিল্প তৈরি করতো তাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য, নির্বাহের জন্য বা আনন্দ উপভোগ করবার জন্য অলংকার হিসাবে তারা যে ব্যবহার করত, তাতে যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো লাগতো, জিনিসপত্র লাগতো, সেগুলো তারা কোথা থেকে সংগ্রহ করত এবং কিভাবে সংগ্রহ করত? বস্তুর সংগ্রহ কৌশল। বস্তু বলতে ওই যে ম্যাটেরিয়ালস, মানে তাদের শিল্পের জন্য যে ম্যাটেরিয়াল, সেগুলো বস্তুর সংগ্রহ। তাহলে দেখো, এই যে জিনিসগুলো তারা ব্যবহার করতো, সেই জিনিসগুলো কিছু ছিল ইনল্যান্ড, মানে দেশের অভ্যন্তরে, অর্থাৎ আর কিছু তারা বহির্দেশ থেকে সংগ্রহ করত। বহির্দেশের সঙ্গে আমি আগেও আলোচনা করেছি, তাদের বহির্দেশের সঙ্গে বাণিজ্য ছিল, বহির্বাণিজ্য যেটাকে বলে। এখন অন্তর্দেশের দেশীয় বাণিজ্য যেটা, সেটার মধ্যে আবার আমরা দেখেছি হরপ্পা সভ্যতার একটা নির্দিষ্ট এলাকা আছে। অর্থাৎ তখনকার সময়েও এই যেই দেশটা, এই যে ভৌগোলিক যে ভূখণ্ড, এখন আমরা যেটাকে ভারতবর্ষ বলি বা অবিভক্ত ভারতবর্ষ যদি আমরা বলি, আর পাকিস্তান নিয়ে এবং আমাদের এই বর্তমান বাংলাদেশ বা এখন যে বর্তমান ভারতবর্ষ, সবটা নিয়ে যে ভারতবর্ষ, এই সবটা কিন্তু ছিল না। আমরা এর আগে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ হরপ্পা সভ্যতার যে এলাকা, সেই এলাকাটা বাদ দিয়েও তারা ভারতবর্ষ যেটা আমরা বলি এখন, এই ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলের সঙ্গে, যেমন আমরা দক্ষিণ ভারত আছে, পশ্চিম ভারত আছে, এই সমস্ত বিভিন্ন দিক আছে, সেগুলোর থেকেও তারা এই সমস্ত জিনিসপত্র তারা সংগ্রহ করত, যেগুলো তারা ব্যবহার করত। এগুলোর সঙ্গে কি আছে, ব্যবহৃত জিনিসের মধ্যে কি আছে আমরা দেখেছি। তারা যখন এই শিল্পগুলি করতো, তারা সেখানে তোমার কিছু ছিল লোকাল, স্থানীয় কিরকম, যেমন কাদামাটি, সেটা সর্বত্রই পাওয়া যেত। আবার বেলে মাটি সর্বত্র পাওয়া যেত না। চিনে মাটিও তারা ব্যবহার করতো, আমরা জানি সেগুলো। তারপরে তামা ব্যবহার করতো, তারপরে তারা ব্রোঞ্জ ব্যবহার করতো, হ্যাঁ, এই সমস্ত ব্যবহার করতো। পরবর্তীকালে আমরা দেখি সোনা, সে সমস্ত সোনার অলঙ্কারও সেগুলো পাওয়া গেছে, সেগুলিও তারা ব্যবহার করতো। এখন এই যে এই সমস্ত জিনিস, তামা বা তোমার এই যে বিভিন্ন ধরনের পাথর, যেমন একটা পাথর ছিল লিপস লাজুলি পাথর, যেটাকে বলা হতো নীল এই পাথর, সেটা আবার এখানে সর্বত্র, সেখানে হরপ্পা সভ্যতার সর্বত্র পাওয়া যেত না। কিছু কিছু অঞ্চলে পাওয়া যেত, কিছু আবার বাইরে থেকে তারা নিয়ে আসতো। তো এইভাবে এই সমস্ত জিনিসগুলি তারা সংগ্রহ করতো বিভিন্ন স্থান থেকে। এখন এই যে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করার যে পদ্ধতি, সে পদ্ধতি কি? একটা ছিল ইনল্যান্ড, অর্থাৎ স্থলপথে তারা সেগুলো সংগ্রহ করত। আবার ছিল নৌপথ। তো স্থলপথে সংগ্রহ করত, আমরা জানি তখনকার সময় বিভিন্ন ধরনের, অর্থাৎ গাড়ি, পশু টানা গাড়ি, হ্যাঁ, সেগুলি তারা ব্যবহার করত। আবার নৌপথে যখন নদীপথ বা এইরকম কিছু ব্যবহার করত, সেখানে তারা নৌকো এরকম কিছু তারা সেগুলো যাতায়াত করত। এখন দেখো 6.1 বা 6.1 যে উপমহাদেশ এবং তার বাইরে থেকে প্রাপ্ত উপকরণ, এই যে ম্যাটেরিয়ালস ফ্রম দা সাবকন্টিনেন্ট মানে বলতে আমরা বুঝি এই উপমহাদেশ, অর্থাৎ
বর্তমানের যে ভারত উপমহাদেশ, সেই ভারতবর্ষটাকে, ভারতবর্ষ বলতে উপমহাদেশ বলতে তখন আমরা এটাকে বুঝতে পারি তখনকার সময় যে এখনকার যেই এই যে পাকিস্তান বা বাংলাদেশ নিয়ে টোটাল যে উপমহাদেশ এটাকে বলা হতো উপমহাদেশ। এই উপমহাদেশটাকে থেকে যেই জিনিসগুলো তারা পেত, আর কোথায় পেত? বাইরের থেকে বলতে বেউন, অর্থাৎ এই মহাদেশের বাইরের অঞ্চল থেকে যেগুলো নিয়ে আসতো সেই সমস্ত উপমহাদেশ। আমি আগেই বলেছি বাইরের যে অঞ্চলগুলো থেকে যেখানে আনতো, যেমন ধরো আমাদের এই হরপ্পীয় সভ্যতার অঞ্চলের মধ্য থেকে বা তার আশেপাশ অঞ্চল থেকে, যেমন ধরো বালকোট, নাগেশ্বর, এখান থেকে ওরা ঝিনুক পেত। শর্তুগাই, নীল পাথর, এই শর্তুগাইটা এখন আমরা আফগানিস্তান যে অঞ্চলটাকে আমরা বলি সেখান থেকে তারা এই নীল পাথর বা লাজুলি, হ্যাঁ, সেই পাথরটা তারা সেখান থেকে নিয়ে আসতো। লোথাল থেকে কার্নেলিয়ান, রাজস্থান যেটা, সেখান থেকে তারা স্টিয়াটাইট, তামা, এই সমস্ত। দক্ষিণ ভারত থেকে স্বর্ণ, তারপরে ক্ষেত্রীয় অঞ্চল থেকে তারা, যেটাকে এই ক্ষেত্রীয় অঞ্চলটা একটা বিরাট অঞ্চল, সেখানে তোমার এখানে যে নাগেশ্বর এবং যোধপুর দুটো অঞ্চল, এই দুটো অঞ্চলের মধ্যে এই যে শিল্প, এগুলি যে তৈরি করার মেকিং যে প্রসেস বা তার যে স্টাইল, সেই স্টাইলগুলোকে একসাথে বলা হয় কি যোধপুর সংস্কৃতি, নাগেশ্বর যোধপুর সংস্কৃতি বলা হয় এটাকে। তাহলে দেখো এখানে তারা এই সমস্ত জিনিসগুলো তারা নিয়ে আসতো। এখন বাইরের বলতে এখানে সাবকন্টিনেন্টের অর্থাৎ হরপ্পীয় সভ্যতার বা হরপ্পা সভ্যতার অন্তর্ভুক্ত যে অঞ্চল, বাইরের যে অঞ্চলগুলো উপমহাদেশের অন্তর্ভুক্ত এই অঞ্চলগুলো, এখানে 6.2 পয়েন্টে দেখো দূরবর্তী এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা, ডিস্ট্যান্ট ল্যান্ডস। এখানে ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে কি বোঝানো হচ্ছে? ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে বোঝানো হচ্ছে বিদেশ। তো বিদেশ বলতে তখন আমরা বিদেশ বলতে কোন দেশটাকে বুঝি? বিশেষ করে আরব দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য ছিল। আরব দেশ, উপকূলবর্তী অঞ্চল পেরিয়ে আরব যে উপদ্বীপ, সেখানকার দেশ। তো আরব উপদ্বীপের একটা বিশেষ দেশ হলো ওমান। এই ওমানের সঙ্গে তাদের খুব বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওমান আরব দেশের যেই ওমান একটা দেশ, দেখো ওমান থেকে কি তামা এবং দস্তা নিয়ে আসতো। মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে আমি আগেও আলোচনা করেছি, তাদের খুব ভালো রিলেশন ছিল। সেই মেসোপটেমিয়া সভ্যতা থেকে তারা সভ্যতা যে একটা মগান অঞ্চল, দিলমুন অঞ্চল, মেলুহা, এই সমস্ত অঞ্চল থেকে লাফিস লাজুলি অর্থাৎ নীল পাথর, কার্নেনিয়াম, তামা, সোনা, কাঠ, এগুলো তারা নিয়ে আসতো। এখন হরপ্পা অঞ্চলে প্রাপ্ত যেই তামা, সেই তামা দেখে যে কেমিক্যালাইজ রিয়েকশন করে, অ্যানালাইসিস করে, ব্যাখ্যা করে, রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে যে ভারতীয় তামার সাথে ওমান থেকে যে সমস্ত তামাগুলো নিয়ে আসতো, সেখানে তামার মধ্যে যে নিকেল নামক একটা ধাতু, সেখানে এটার মধ্যে পাওয়া গেছে। নিকেলের সন্ধান দুটোর মধ্যে পাওয়া গেছে। তো দেখা যায় কি যে বাইরের থেকে যেগুলো নিয়ে আসতো সেগুলির সঙ্গেও ভারতীয় এগুলো মিল ছিল। যেমন ওই তোমার স্টেটাইট পাথর বা এই নীলাভ পাথর, এগুলি দিয়ে মানে শৌখিন যে সমস্ত জিনিস এগুলো দিয়ে তৈরি করা হতো। এখন এই গুলো দিয়ে তারা ব্যবসা বাণিজ্য চলতো, অর্থাৎ তাদের ব্যবহারে সেগুলি করতো। এখন শিলমোহর 7 পয়েন্টটা দেখো, শিলমোহর, লিপি এবং ওজন মাপক। শিলমোহর দরকারটা কি? শিলমোহর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। এখন আমরা পোস্ট অফিসে যাই, যখন খামে করে কোনো চিঠি আমাদের কাছে আসে বা আমরা যখন কোনো কিছু পাঠাই, তখন দেখা যায় কি ওতে একটা লাগানো থাকে, গালা লাগানো থাকে, গালা। এখন এরা কি করতো? এই গালা হিসাবে আমরা এখন যেটাকে ব্যবহার করি, তারা তখন বেলে মাটি বা এরকম মাটি জাতীয় একটা কিছু শুকিয়ে সেখানে তারা সেটাকে আঠার মতো করে সেটা তারা সেখানে ব্যবহার করত। তামা এই সমস্ত দিয়ে তারপর আমরা কি করি? এই আঠার উপর দেখা যায় কি একটা সিল মারা হয়, মোহর মারা হয়। এটাকে গালার মতো দিয়ে সিল করলো, তারপরে মোহর লাগিয়ে দেওয়া হলো। এখন মোহরের মধ্যে, সেই সিল মোহরের মধ্যে দেখা যায় কি কি ছিল সেখানে কিছু কিছু লেখা পাওয়া গেছে। এখন এই যে
হরপ্পা সভ্যতার লোকেরা কি ব্যবহার করতো, তাদের সেখানে স্ক্রিপ্ট ছিল, লিপি ছিল। লিপি আমরা আগেও আলোচনা করেছি, তাদের সেখানে লিপি ছিল, কিন্তু লিপিগুলোর পাঠ উদ্ধার সম্ভব হয়নি। যদি পাঠ উদ্ধার সম্ভব হতো, তাহলে আমরা এই সিন্ধু সভ্যতা সম্বন্ধে বা হরপ্পা সভ্যতা সম্বন্ধে আরো অনেক বহু কিছু আমরা জানতে পারতাম। সেটা সম্ভব হচ্ছে না কেন? যেহেতু স্ক্রিপ্টগুলি এখনো পড়া বা তাদের পাঠ উদ্ধার সম্ভব হয়নি। এখন দেখো, এগুলির উপর তারা সিলমোহর দিয়ে সেগুলো বিদেশে পাঠানো হতো। এখন যার কাছে পাঠানো হতো, দারুণ জিনিস দেখো, সেখানে ওই যে প্রাপক, ঠিক বর্তমান সিস্টেমের মতো, আধুনিক বাণিজ্যিক ব্যবস্থার মতো, সেখানে লাগিয়ে দেওয়া হতো যার কাছে পাঠানো হবে তার নাম, ঠিকানা, এই সমস্ত কিছু লেখা থাকতো। সেগুলো বুঝে এই মালটা কার জন্য হচ্ছে বা এই পণ্য সামগ্রীটা কার জন্য হচ্ছে সেটা সেখানে চলে যেত, সেখানে দেওয়া হতো। তো আমরা দেখি এইভাবে বাণিজ্য চলতো। এখন এদের তাদের যে লিপিগুলো আমরা দেখি, এই যে শিলমোহরের মধ্যে যে লিপি, এই যে লিপি তারা যে লিপিগুলো তারা ব্যবহার করতো, সেগুলো কি আমরা দেখি লিপিগুলি ছিল পিক্টোরিয়াল, ছবির মতো। পিক্টোরিয়াল ছবি, চিত্র, প্রতীক, চিহ্ন, প্রতীকের মতো। এখন লেখার যে স্টাইল, সেই লেখার স্টাইল দেখা গেছে এরকম 26টার মতো সেখানে পাওয়া গেছে লিপি, 26টা বিভিন্নভাবে আঁকা। আর কতগুলো ছিল চিহ্ন, এরকম দেখা গেছে কত 375 থেকে 400-র মতো চিহ্ন পাওয়া গেছে। এগুলো তারা লেখার কাজে ব্যবহার করত। এখন লেখাগুলো কি ছিল? ডান দিক থেকে বাঁ দিকে। আমরা যখন বাঁ দিক থেকে ডান দিকে লিখি, ওরা লিখতো ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। ওদের লেখাটা ছিল ডান দিক থেকে বাঁ দিকে লেখা। সেই সমস্ত পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা দেখেছেন এই সমস্ত লেখাগুলো, এবং এই লেখাগুলো বাণিজ্যিক ক্ষেত্রে তারা খুব যে একেবারে নিখুঁত উন্নত বাণিজ্য সেগুলো ছিল। আর ফলক, আমরা অনেকগুলো ফলক কিসের উপর, এই যে বিভিন্ন ধরনের তাম্রপত্র বা তোমার ওই যে মাটি পুড়িয়ে তারপর ফলক তৈরি করে, বা তোমার এই যে দস্তার ফলক, এই সমস্ত ফলক তৈরি করে সেই ফলকের মাধ্যমে তারা ওই যে তাদের বাণিজ্যিক যে ভাষা, যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত ভাব বিনিময়, সেগুলো তারা তখন করত। ওজন এবং পরিমাপক, ওজন পরিমাপক, বস্তুর ওয়েট মাপ করার জন্য তারা বাটখারা ব্যবহার করত, বা আমরা এটাকে মাপকও বলতে পারি বা পরিমাপকও বলতে পারি। আমরা এখন যেটা বাটখারা ব্যবহার করি, তো বাটখারা, ওদের বাটখারাগুলো কি? বাটখারাগুলির মধ্যে কোনো কিছু লেখা টেখা নেই, কোনো সিম্বলিক মনে নেই, একদম প্লেন বাটখারাগুলো প্লেন। এখন এই বাটখারাগুলো কি আকৃতিটা কিরকম? ঘনক আকৃতি, ঘনকের মতো, কিউবিক আকৃতির বাটখারা পাওয়া গেছে, একেবারে ছোট থেকে বড় বড় করে। এগুলি কি করতো? বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করতো। এখন এটার পরিমাপ পদ্ধতিটা ছিল অনেকটা দশমিক পদ্ধতি ব্যবহার করতো তোরা। তোমরা লক্ষ্য করো, এই যে 1, 2, 4, 8 এরকম, অর্থাৎ দ্বিচল যুক্ত আর কি। তো বাইনিয়াল দেখো, 1 পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, অর্থাৎ ডাবল হয়ে যাবে একটা বাটখারা। এটা যদি হয় পরিমাপ পদ্ধতিটা, এরপর একটা হবে এর ডাবল, এরপর একটা হবে এর ডাবল, এগুলো সব। তো এইখানে দেখো 16 বা 16 আছে, তারপরে 32 বা 32। এবার এরকম দেখা গেছে কি 12,800 পর্যন্ত এগুলি পাওয়া গেছে। এখন এই যে সূক্ষ্ম বাটখারাগুলো আমরা এখন দেখি আমাদের জুয়েলারির দোকানে, যদি তোমরা যাও স্বর্ণালঙ্কার কেনার জন্য, সেখানে দেখবে ছোট ছোট বাটখারা ব্যবহার করে, একেবারে ছোট ছোট। তো তখন মনে হচ্ছে এরকম মূল্যবান ধাতু, স্বর্ণ জাতীয় বা মূল্যবান পাথর, সেগুলি পরিমাপের জন্য তারা এই সমস্ত ছোট ছোট বাটখারাগুলো বা মাপকগুলো ব্যবহার করত। আর বড় যেগুলো বড় পরিসরের, সেগুলোর জন্য তারা বড় বাটখারা ব্যবহার করত। আর দেখা গেছে আমরা তুলা যন্ত্র ব্যবহার করি, দাড়ি পাল্লা, আমরা যাকে বলি আমরা, সেই দাড়ি পাল্লাগুলো সেগুলো ছিল তাদের সেখানে যা পাওয়া গেছে, মডেল পাওয়া গেছে, ধাতব তুলাদণ্ড পাওয়া গেছে। তুলাদণ্ডটা কিসের?
ধাতব মানে ধাতু দিয়ে তৈরি। এখন সেটা দস্তা হতে পারে, তামা হতে পারে, এরকম কিছু হতে পারে, এরকম দিয়েই। তো আমরা দেখি যে এই যে সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার যে লোকেরা যারা এই সভ্যতাটা গড়ে তুলেছিলেন, তারা এই সমস্ত জিনিসগুলো তারা ব্যবহার করতেন তাদের শিল্প উৎপাদনের জন্য, সেটা শৌখিন দ্রব্যই হোক অথবা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই হোক। মাটি, কাদামাটি, তারপরে তোমার শৌখিনের জন্য যেমন ঝিনুক, তারপরে নীল পাথর বা লাফিস লাজুলি যেটাকে আমরা বলি, তারপরে স্বর্ণ, তারপরে তোমার এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো, কাদামাটি, বেলে মাটি, এই সমস্ত মাটি জিনিসপত্র তারা ব্যবহার করতো তাদের জিনিসপত্রের জন্য। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, কোনো অসুবিধা হয়নি। তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে টেক্সট বই এসে গেছে, বিভিন্ন স্কুলের ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। তো এই বইগুলো থেকে তোমরা এগুলো এইভাবে মিলিয়ে নেবে, ক্লাসগুলো পরেও দেখতে পারবে, যখন খুশি তখনই দেখতে পারবে। তবে এটা করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে শেয়ার করবে। আর তোমরা ওই যে সাবস্ক্রাইব করার সময় তোমরা একটা বেল আইকন আছে, সেখানে টিপ দিয়ে অলে নিয়ে সেটাকে দিয়ে দেবে, সেট করবে। তাহলে আমি যখন নতুন কোনো ক্লাস আপলোড করব, আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।